সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুমের ঘটনায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। 25 ডিসেম্বর বেলা 12টায় দেশে ফিরবেন তারেক রহমান। শীতকালীন ঝড়ে গাজায় মানবিক বিপর্যয় চরমে, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় 30,000 শিশু। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে এবার ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, শেখ পরশ ও সাদ্দাম হোসেন সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। 29 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডিজিএফআই এর জেআইসি সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গত বছরের গণ অভ্যুত্থানের ঘটনায় নতুন করে সংযুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলা। এই মামলায় আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদের এই মামলায় আনা হয়েছে এবং ন্যায় বিচার তাদের পলায়নের জন্য বসে থাকবে না। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায়, আইন অনুযায়ী অগ্রসর হবে, তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিকে আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেগুলো হলো গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি কূটনীতিকদের জানান, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে নির্বাচন কমিশন। এছাড়া সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক থাকবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপান, পাকিস্তান, জাতিসংঘ সহ 40টি মিশনের কর্মকর্তারা এই ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। বিএনপি চেয়ারপারসন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে সকাল 11:55 দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সবকিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বিকেলে ফেসবুক পোস্ট ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে প্ল্যাটফর্মটি। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলনেরও হুমকি দেওয়া হয় ওই ফেসবুক পোস্টে। মূল সন্দেহভাজন ফয়সাল যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে তাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তফসিল ঘোষণার পর থেকে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের 4 দিন আগে নামবে আনসার ভিডিপি, আর ভোটের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত হবে। বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এবার আইনশৃঙ্খলা বাহিনী 5 দিনের জন্য মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেক্ষেত্রে 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিপত্রে বলা হয়েছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছাড়া সব বাহিনী ভোটের সময় 5 দিন মোতায়েন থাকবে, তবে আনসার মোতায়েন থাকবে 6 দিন। জুলাই গণঅভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের মূল নীতির সংস্কার ও বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি ও আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। 67 বছর পূর্ণ করে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। রোববার থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। আজ শেষ দিনের মতো এজলাসে বসেছেন তিনি। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে মহানগরীর ভদ্র এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা মহানগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ভারতে বসে যে তারা মনে করবে যে বাংলাদেশ শাসন করবে, ঠিক আছে, আমরা সেটা হতে দিব না। তারা ভারতের আশ্রয় দিচ্ছে এবং তারা তাদেরকে শেল্টার দিচ্ছে। কতটা নিকৃষ্ট মানুষ, তাদের দেশের প্রতি কোনো মায়া মমতা কিচ্ছু নেই। আমাদের ওসমান হাদি ভাই যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার চিকিৎসক যারা আছেন তাদের উপরে হুমকি স্বরূপ ভারত তাদের চিকিৎসকদের উপর হুমকি দিচ্ছেন। আমরা এই জিনিসটাকে টলারেট করতে পারছি না। ভাইদেরকে যে গুলি করা হয়েছে সেটার আমরা বিচার নিব, যে কোনো একটা, হয় স্পট নয়তো ওসমান। দেশে প্রায় ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা রাষ্ট্রীয় ও সামাজিক নানান ধরনের অধিকার বঞ্চিত। এসব বিষয়ে গণমাধ্যমেও গুরুত্ব কম দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সাইট সেভার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, গণমাধ্যমেও প্রতিবন্ধীদের নিয়ে মানসম্মত প্রতিবেদন কম তৈরি হয়। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে হবে বলে মত দেন তারা। আমাদের মিডিয়া যারা আমরা আছি, মিডিয়া নিয়ে কাজ করি, তাদের অনেক করণীয় আছে এই সংক্রান্ত, এই বিষয়ে এবং অন্যান্য সব বিষয়ে। কেন? কারণ মিডিয়া জনমত তৈরি করে, এবং সেটা একদিনে যে হয় তা না। মিডিয়া জনমত তৈরি করে, মিডিয়া প্রথম নিউজ করে, তারপরে ওটার উপর আবার টকশো হয়, ওটার উপরে সম্পাদকীয় হয়, উপসম্পাদকীয় হয়, কলাম আসে, সেগুলো মানুষ পড়ে এবং আলোচনা হয়, চার দোকানে আলোচনা হয়, একটা পার্লারে মিন্স হলো কোনো ড্রয়িং রুমে আলোচনা হয়, যেখানেই হয় আলাপ আলোচনা হয়, হয়ে তখন মানুষের মধ্যে ধীরে ধীরে পজিটিভ পরিবর্তন হতে থাকে। তার যে দীর্ঘদিনের যে সংস্কৃতি, তার দীর্ঘদিনের অভ্যাস বা দীর্ঘদিনের চিন্তা, সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শীতকালীন ঝড় ও বৃষ্টির ফলে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ইসরায়েলের বাধার কারণে এসব সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এই বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, গাজার প্রায় ৩০,০০০ শিশু সরাসরি স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। মানবিক সংকটের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এদিকে গাজা সিটির কেন্দ্রীয় এলাকা ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭০,৬৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। মাত্র ৩৯% মানুষ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার ইপসোসের সর্বশেষ প্রকাশিত জরিপে এই চিত্র উঠে আসে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে ইপসোসের জরিপে। এতে বলা হয়, ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, এতে জরিপে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩% মানুষ। ২০২৪ জানুয়ারিতে তিনি যখন ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৪৭%। অর্থনীতি ঠিক করাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন ২৭% মানুষ, যা চলতি মাসের শুরুতে ছিল ৩১%। জরিপে ১,০১৬ জন মতামত দিয়েছেন। They put up 5% instead of 2%. So this is January 6th. They are now designated as terrorist organizations. খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচ খেলতে আইপিএল থেকে ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা আছে। সরাসরি খেলতে হলে ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত ৯ থাকতে হবে। বাংলাদেশ এখন আছে ১০ নম্বরে। ওয়ানডেতে তাই পূর্ণ শক্তির দল খেলাতে চায় বাংলাদেশ।
এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গুমের ঘটনায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, 25 ডিসেম্বর বেলা 12টায় দেশে ফিরবেন তারেক রহমান। শীতকালীন ঝড়ে গাজায় মানবিক বিপর্যয় চরমে, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় 30,000 শিশু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।